প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাবলী সমাধান করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা মোল এবং আণবিক সংকেত এবং তার পরবর্তীতে মোলার দ্রবণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। মোল এবং আণবিক সংকেত এই দুটি জিনিসের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা জানার আগে আমরা যদি আবার মোলের সংজ্ঞাটা একটু দেখে নিই। আমরা জানি যে কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত যে আণবিক ভরটা, সেই ভরকে গ্রামে প্রকাশিত করি, তাহলে যে পরিমাণটা পাওয়া যায় সেই পরিমাণটাকে কিন্তু বলা হচ্ছে কোনো একটা পদার্থের এক মোল। যেমন পানির যে আণবিক সংকেতটা, সেটা আমরা জানি H2O, অর্থাৎ আণবিক সংকেতকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি শুধু সংকেত বলি, অর্থাৎ পানির আণবিক সংকেত বা পানির সংকেতটা হচ্ছে H2O। এবার পানির আণবিক ভরটা আমরা এর আগে বিভিন্ন ম্যাথে বের করে এসেছি। সেটা কত? সেটা হচ্ছে 18। এখন এই 18-র সাথে আমি যদি গ্রাম যোগ করি, তাহলে সেই 18 গ্রামটাকে বলা হবে কি? বলা হবে 1 গ্রাম আণবিক ভর পানি অথবা 1 মোল পানি। এই টার্মটা একটু ভালোভাবে খেয়াল করো যে আমরা 1 গ্রাম আণবিক ভর পানির কথা বলছি। এই 18টা হচ্ছে কি? পানির আণবিক ভর, তাই তো? এর সাথে যখন আমি কি গ্রাম যুক্ত করে দিচ্ছি 18 গ্রাম, তখনই সেটাকে বলা হচ্ছে 1 গ্রাম আণবিক ভর পানি অথবা 1 মোল পানি। এবার আমি যদি 2 মোল পানির কথা বলি, তাহলে সেটাকে আমি কি এই ভাষা অনুযায়ী কি বলতে পারি? এই ভাষা অনুযায়ী আমি সেটাকে বলতে পারি যে 2 গ্রাম আণবিক ভর পানি, তাই তো? এখানে 2 গ্রামটা কিন্তু মূলত আমরা যে 2G বলতে যেটা বুঝি 2 গ্রাম, এটা নয়। এখানে 2 গ্রাম আণবিক ভর, খেয়াল করে দেখো। তার মানে কোনো একটা পদার্থের আণবিক ভরের শেষে আমি যখন গ্রাম শব্দটা লাগাবো, তখনই সেটা কি তার 1 মোলকে নির্দেশ করবে, তাই তো? অথবা সেটা 1 গ্রাম আণবিক ভর টার্মটাকে নির্দেশ করবে। যেমন উদাহরণস্বরূপ আমি আরেকটা উদাহরণে চলে যেতে পারি এখানে। যেমন এখানে মিথেন, আমরা জানি মিথেনের ক্ষেত্রে এখানে কার্বন রয়েছে যার পারমাণবিক ভর 12 এবং 4টা হাইড্রোজেনের জন্য 4, তার মানে তার আণবিক ভরটা হচ্ছে 16। এটা হচ্ছে মিথেনের আণবিক ভর। এখন আমি যদি তোমাকে বলি যে 16 গ্রাম মিথেন, এটা কি নির্দেশ করে? আমরা ইতিমধ্যে জানি যে এটা নির্দেশ করবে হচ্ছে 1 মোল মিথেনকে। শুধুমাত্র তাই নয়, এখানে আমরা আবার এই ভাষাটাকে একটু ব্যবহার করি। কি সেটা? 1 গ্রাম আণবিক ভর মিথেন। তাহলে আমরা জানলাম যে কোনো একটা পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেহেতু তার কি মোল পরিমাণটা পাওয়া যায়, সেটাকে সেজন্য 1 গ্রাম আণবিক ভরও বলা হয়ে থাকে। তাহলে এখানে 16 গ্রাম মিথেনকে আমরা বলতে পারি 1 গ্রাম আণবিক ভর মিথেন। এরপরে আমরা তাহলে যেটা বলছিলাম একটু আগেই, যে মোলকে গ্রাম আণবিক ভরও বলা হচ্ছে, এবং যত মোল তত গ্রাম আণবিক ভর। যেমন 2 মোল পানি মানে 2 গ্রাম আণবিক ভর পানি, কিংবা 3 মোল মিথেন মানে 3 গ্রাম আণবিক ভর মিথেন। এছাড়াও আমরা আণবিক সংকেত বা সংকেত থেকে অনেক তথ্য পাই। আমরা সেই তথ্যগুলোকে একটু খেয়াল করি যে এখানে আমরা পানি বা H2O, এটা পানির আণবিক সংকেত, এবং এখান থেকে আমরা কি কি তথ্য পাই সেটা একটু দেখি। প্রথম তথ্যটা আমরা দেখতে পাচ্ছি যে H2 এর নামটা হচ্ছে পানি, বা ইংরেজিতে বললে ওয়াটার। এরকম বিভিন্ন সংকেতের নাম আমরা এর আগের বিভিন্ন চ্যাপ্টারে দেখে এসেছি। আজকে আমরা দেখব যে সংকেত থেকে আমরা এক্স্যাক্টলি ডিটেইলডে কি কি তথ্য পেয়ে থাকি। তাহলে H2 এর নামটা হচ্ছে পানি। তোমরা কি জানো যে 1 অণু পানির যে সংকেতটা, সেটাকেও কিন্তু শুধু H2O বলা হয়ে থাকে। আবার 1 মোল পানির সংকেত বোঝাতেও কিন্তু H2O ব্যবহার করা হয়। তার মানে তোমাকে আমি যদি বলি H2O, তাহলে তুমি সেটাকে শুধু পানি বলতে পারো, আবার কার্যভেদে তাকে 1 অণু পানি বলতে পারো, আবার অন্য কারণ ভেদে তুমি তাকে 1 মোল পানিও বলতে পারো। তাহলে কখন আমরা কোনটা ব্যবহার করব তোমরা পরবর্তী ক্লাসগুলোতে লক্ষ্য করবে, কিংবা ইতিমধ্যে পূর্বের ক্লাসগুলোতেও কিন্তু তোমরা লক্ষ্য করে এসেছো যে H2O দিয়ে আমি কখনো 1 অণু পানি বলছি, আবার কখনো 1 মোল পানি বলছি। আর কি তথ্য আমরা জানতে পারি? 1 অণু H2O, অর্থাৎ 1 অণু পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ H2O এই সংকেতটা দেখলেই তুমি কিন্তু
একটা ধারণা পেয়ে যাও যে এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটি, অক্সিজেন পরমাণু রয়েছে একটি। এটা তুমি যখন H2O-টাকে একটা অণু হিসেবে ট্রিট করছো, যদি H2O-কে তুমি একটা মোল হিসেবে ট্রিট করো, যে H2O বলতে আমি এবার বুঝবো যে 1 মোল পানি, তখন কিন্তু বিষয়টা একটু ভিন্ন হয়ে যাবে। তখন H2O মানে যেহেতু 1 মোল পানি, তার মানে এখানে 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে। খেয়াল করে দেখো H2, আর শুধু ওটা এর জন্য তুমি মনে করবে যে এখানে 1 মোল অক্সিজেন পরমাণু আছে। তাহলে দেখো H2 এর শুধুমাত্র H2O দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি। এর পরেরটা একটু লক্ষ্য করি। পরেরটাতে 1 মোল H2O অণুতে হাইড্রোজেন পরমাণুর ভর কত? হাইড্রোজেন পরমাণুর ভরটা হচ্ছে 1:2, যেহেতু আমাদের দুটি হাইড্রোজেন পরমাণু H2, তার মানে আমরা 1 হাইড্রোজেনের পারমাণবিক ভর গুণ 2, তার মানে 2 গ্রাম। তার মানে এখানে আমি যদি মোট পানির যে ভরটা, 1 মোল পানির যে ভরটা 18 গ্রাম, তার মধ্যে 2 গ্রাম এখানে রয়েছে হাইড্রোজেন। কিভাবে বের করলাম? হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা এবং তার পারমাণবিক ভর দিয়ে। আবার এখানে যে অক্সিজেনটা রয়েছে, এই অক্সিজেন পরমাণুর ভর কত? যেহেতু এখানে একটা অক্সিজেন পরমাণু, তাহলে 16 গুণ 1 মানে 16 গ্রাম। অতএব 1 মোল পানির যে ভরটা বা পানির অণুর যে ভরটা, সেটা কত? 2 যোগ 16 = 18 গ্রাম। বা তুমি উল্টোভাবে বলতে পারো যে 1 মোল পানি বা 1 মোল H2 এর ভরটা যেহেতু 18 গ্রাম, তার 2 গ্রাম হচ্ছে এখানে হাইড্রোজেন আর 16 গ্রাম হচ্ছে এখানে অক্সিজেন। সব শেষে আমরা আরেকভাবে এখানে দেখতে পারি বিষয়টাকে, যে 1 মোল পানিতে H2O অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা, অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করা হচ্ছে। এরকম জিনিস আমরা ম্যাথগুলো করার সময় একটু আগে না, আগের ক্লাসের যে ভিডিওগুলো, সেখানে আমরা দেখে এসেছি যে প্রথমে আমরা অণুর সংখ্যা বের করছি, তারপরে ওই অণুতে যদি কোনো পরমাণুর সংখ্যা বের করতে বলে, আমরা দেখছি যে কয়টা পরমাণু ব্যবহার হয় একটি অণুতে। তাহলে পানিতে যেহেতু এক অণু পানিতে 2টি করে হাইড্রোজেন পরমাণু রয়েছে, তার মানে 1 মোল পানিতে আমার পানির অণু কয়টা হবে? অ্যাভোগাড্রো সংখ্যক। আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে তার দ্বিগুণ পরিমাণে, অর্থাৎ 1.20 × 10⁻²৪, অর্থাৎ সংখ্যাটা ডাবল হয়ে যাচ্ছে। আর অক্সিজেন পরমাণুর সংখ্যা, যেহেতু 1 মোল পানিতে 1 মোল অক্সিজেন পরমাণুই থাকবে, তাহলে তার সংখ্যাটা হবে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ 1, অর্থাৎ 6.023 × 10⁻23T। এবং 1 মোল H2O-তে H2O অণুর সংখ্যা, মানে পানির অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাটা। তাহলে জিনিসগুলোকে তোমাদের বইয়ের মতো দেখা দিয়ে গিয়ে হয়তো বা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বা একটু ডিটেইলড হয়ে গেছে, তোমরা কিন্তু খুব সহজে H2O সংকেতটা দেখলেই সাথে সাথে অনেক কিছু ভেবে ফেলতে পারো যে এটা পানির সংকেত, এটা 1 অণু পানি, এটা 1 মোল পানি, কিংবা এর 1 অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু, 1টি অক্সিজেন পরমাণু, কিংবা 1 মোল পানিতে 2 মোল, এখানে আমরা 2 মোল না, আসলে 2 গ্রাম যদি বলি, 2 গ্রাম হাইড্রোজেন, 16 গ্রাম অক্সিজেন থাকে। এইভাবে আমরা অনেকগুলো জিনিস আইডেন্টিফাই করে ফেলতে পারি কোনো একটা আণবিক সংকেত বা সংকেত থেকে। একইভাবে তোমরা প্র্যাকটিস করবে বাসায় অ্যামোনিয়া NH3, তার আণবিক সংকেত থেকে তুমি কি কি পাচ্ছ, কিংবা মিথেন CH4, তার আণবিক সংকেত থেকে তুমি কি কি পাচ্ছ। এবার আমরা চলে আসছি মোলার দ্রবণে। মোলার দ্রবণের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে দ্রাবক এবং একটা হচ্ছে দ্রব। দ্রাবক হচ্ছে সেই পদার্থটা যা অন্য কোনো পদার্থকে দ্রবীভূত করে, আর দ্রব হচ্ছে সেই পদার্থটা যে কি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে ধরে নেই যে আমরা কোনো একটা দ্রাবকে একটি দ্রব দ্রবীভূত আছে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে বা 1 মোলার দ্রবণ বলা হয়ে থাকে। তার মানে আমরা যদি 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব দ্রবীভূত করি, তবে ওই দ্রবণকে 2 মোলার দ্রবণ বলা হচ্ছে। এই ঘটনাটা কিরকম? এই ঘটনাটাকে আমি একটু তোমাকে ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করি। এখানে আমরা বুঝতে চাচ্ছি মোলার দ্রবণ নিয়ে। তাহলে মোলার দ্রবণ বুঝতে গেলে আমার লবে থাকছে দ্রব আর হরে থাকছে দ্রবণ, কিন্তু আমাকে এখানে দ্রব যেই তার এককটা হতে হবে মোলে, আর দ্রবণের এককটা হতে হবে লিটারে। এবার আমরা
এই ম্যাথে একটু মান বসিয়ে দেখি। ধরো আমি এখানে 1 মোল দ্রব্য নিয়ে কাজ করছি, আর দ্রবণটা হচ্ছে 1 লিটার। অর্থাৎ আমাদের এই সংখ্যাটাতে যা বলা হচ্ছিল একটি নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল করো তাপমাত্রাটা কিন্তু আমাদের ফিক্স থাকতে হবে। 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে 1/1 ইজ ইকুয়ালস টু কত? 1। তাহলে সেই দ্রবণটাকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হচ্ছে। এই যে খেয়াল করো 1, এই যে মোলার দ্রবণ। আবার আমি যদি এখানে 1 লিটার দ্রবণেই 2 মোল, তাহলে আচ্ছা এখানে 1 শুধু ভ্যালুটা না, ভ্যালুটা তার একক সহগ যদি লিখি মোল পার লিটার, এখানেও তাই 2 মোল পার লিটার। তো আমি তোমাদের বইয়ের ভাষার মতনই লিখছি। এই যে দেখো 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রব্য থাকে, তাহলে আমার রেজাল্ট আসে কত? 2। তার মানে এটাকে আমি বলবো হচ্ছে 2 মোলার দ্রবণ। তাহলে একইভাবে আমাদের যদি 1 লিটার কোনো দ্রবণে 5 মোল দ্রবীভূত থাকে, সেটাকে বলা হবে কি? 5 মোলার দ্রবণ। এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ ইন্টারমিডিয়েটে তুমি দেখবে যে এই 1, 2 এই ভ্যালুটাকে আমরা মূলত মোলার দ্রবণ না বলে বলছি মোলারিটি। তো যেহেতু তোমাদের এখন মোলারিটির কনসেপ্টটা নেই, সেহেতু আমি এটা নিয়ে আলোচনা করছি না। তবে আমি যেটা দেখালাম সেটা কিন্তু আসলে মোলারিটি। তার মানে যেই দ্রবণে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকছে, তার মোলারিটির মানটা হবে 1। আবার যেখানে 1 লিটার দ্রবণে 2 মোল দ্রবীভূত থাকছে, তার মোলারিটির মানটা কত? 2। আবার এভাবে 3, 4 বা যে কোনো ভগ্নাংশও হতে পারে, 0.1 কিংবা 0.5 মোল পার লিটার। তাহলে এদের এককটা হয় মোল পার লিটারে, অর্থাৎ 1 লিটারে কত মোল দ্রবীভূত আছে সেটা বোঝানো হয়। এই মোলারিটিটাকেই তোমাদের বইয়ে মোলার দ্রবণ হিসেবে বলছে। অর্থাৎ মোলারিটি যখন 1 মোল পার লিটার, সেটাকে বলছে 1 মোলার দ্রবণ। মোলারিটি যখন 2 মোল পার লিটার, সেটাকে বলছে 2 মোলার দ্রবণ। এইরূপভাবে আগানো হচ্ছে। তাহলে তুমি তোমাদের বইয়েটাই আপাতত ফলো করো, যখন আমরা বড় ক্লাসে উঠবো তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এবার উদাহরণ হিসেবে আমরা এখানে লবণ পানির মিশ্রণের একটা উদাহরণ দিতে চাচ্ছি, এবং এখানে আমরা মূলত কাজ করব কি নিয়ে? এখানে দ্রাবক, দ্রব এবং দ্রবণ নিয়ে কাজ করব আমরা। এবং একটা গ্লাসে প্রায় অর্ধেক পরিমাণ আমরা পানি নেব। নেওয়ার পরে সেখানে সামান্য পরিমাণে খাবার লবণ নিয়ে একটা চামচ দিয়ে মিশিয়ে ফেলবো। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে পানিতে লবণটা একেবারেই মিশে গেছে, অর্থাৎ লবণটা আর পানিতে দেখা যাচ্ছে না। এই মিশ্রণটাকে আমরা বলছি কি? একটা লবণ পানির মিশ্রণ, তাই তো? আর এই লবণ পানির মিশ্রণটা কিন্তু একটা দ্রবণ। তোমরা এর আগের ক্লাসগুলোতে দ্রবণ, দ্রাবক কিংবা দ্রবণের সংজ্ঞা পড়ে এসেছো। তাহলে এই মিশ্রণে পানিকে আমরা কি বলছি? পানিকে বলা হচ্ছে দ্রাবক, যেহেতু সে লবণকে দ্রবীভূত করছে, এবং লবণকে বলা হচ্ছে দ্রব। এবং দ্রবণ প্রস্তুত করার সময় কিন্তু পানি, অ্যাসিড কিংবা অ্যালকোহল ইত্যাদি নানা রকম তরল ব্যবহার করা যায়। এই চ্যাপ্টারে আমরা মূলত পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করব। আর তোমরা কি জানো যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়ে থাকে? তো ঠিক আছে, আমরা দেখি যে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যেই দ্রবণটা ব্যবহার করা, মানে যে দ্রবণটা তৈরি হয়, তাকে আমরা জলীয় দ্রবণ বলি। আর তুমি ইতিমধ্যেই বুঝে গেছো যে দ্রাবক এবং দ্রব তাদের যেই সমন্বয়টা, সেটাকেই আমরা বলি কি? আমরা সেটাকে বলি দ্রবণ। তার মানে পানিতে যখন আমি লবণকে মেশালাম, সেখানে একটা লবণের দ্রবণ তৈরি হলো, অর্থাৎ লবণ পানির মিশ্রণ, যেটা হচ্ছে কি? একটা দ্রবণ, যেখানে লবণ হচ্ছে দ্রব এবং পানি হচ্ছে দ্রাবক। এবার তোমরা এই দ্রবণের পাশাপাশি মাঝে মাঝে লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ কথাগুলো শুনবে। তাহলে চলো সেটা বুঝতে আমরা একটা পরীক্ষা করি। এখানে একটা টেস্ট টিউবে দেখানো হচ্ছে তুমি 250 ml পানি নিয়েছো, এবং সেখানে তুমি 10 গ্রাম খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড মেশালে। তাহলে এই মিশ্রণটাকে আমি লঘু বলছি। কেন লঘু বলছি একটু পরেই বুঝতে পারবে। এবার আমি 250 ml পানিতে আগে 10 গ্রাম তো ছিল, নতুন করে আরো 5 গ্রাম লবণ যুক্ত করলাম, মোট 15 গ্রাম লবণ হলো। এবং খেয়াল করে দেখো, এই 5 গ্রাম লবণটা যখন গেল, আমার এই যে দ্রবণের কালারটা কিন্তু কিছুটা গাঢ় হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, অ্যানিমেশনটা চলুক।
এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন 250 ml পানিতে 10 গ্রাম লবণ, সেই দ্রবণটাকে আমরা বলছি লঘু দ্রবণ, আর পরের 15 গ্রাম লবণ বিশিষ্ট যে দ্রবণটা সেটাকে আমরা বলছি গাঢ় দ্রবণ। খেয়াল করে দেখো, এই দ্রবণটা গাঢ় দ্রবণ। তাহলে এবার লঘু এবং গাঢ় দ্রবণ নিয়ে আমরা কিছু কথা বলি। যেই দ্রবণে খাবার লবণটা আমরা কম দিয়েছি সেই দ্রবণটা লঘু, এবং যেটাতে লবণ বেশি ছিল সেটা হচ্ছে গাঢ় দ্রবণ। আবার যদি আমি একটা গ্লাসে, একটু পরে আসছি এটাই, আবার যদি আমি একটা গ্লাসে 250 ml পানি এবং অপর একটা গ্লাসে 200 ml পানি নিই, অর্থাৎ এটাকে আমি যদি একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি, এখানে খেয়াল করে দেখো, এটা একটা গ্লাস, আবার এটা একটা গ্লাস। এই গ্লাসে আমি পানি নিয়েছি ধরো 250 ml, আর পাশের গ্লাসটাতে আমি পানি নিয়েছি তার চেয়ে একটু কম, সেটা হচ্ছে 200 ml। এবার দুটি গ্লাসে আমি লবণ দিলাম 10 গ্রাম করে। এবার কি তোমরা বলতে পারবে যে কোন পাত্রটাতে বা কোন দ্রবণটা গাঢ় হবে এবং কোনটি লঘু হবে? খেয়াল করে দেখো, এখানে 250 ml পানি, লবণ 10 গ্রাম, এখানে 200 ml পানি, কিন্তু লবণ হচ্ছে কত? একই রকম রয়েছে। তার মানে পানির পরিমাণটা এখানে বেশি, আর পানির পরিমাণটা ডান পাশের গ্লাসটাতে কম। তার মানে এটা ইন্ডিকেট করছে যে আমার লঘু দ্রবণটা হবে কোনটা? লঘু দ্রবণটা হবে বাম পাশের গ্লাসের পানিটা, কারণ এখানে দ্রাবকের পরিমাণ বেশি, আর ডান পাশেরটা হবে গাঢ়, কারণ একই পরিমাণ দ্রব্য হলেও দুই ক্ষেত্রে আমার ডান পাশে দ্রাবকের পরিমাণ কম, এজন্য এটা হচ্ছে গাঢ়। এই পরীক্ষাটা তুমি তোমার বাসায়ও করতে পারো, লবণ ব্যবহার করে অথবা চিনি ব্যবহার করেও তুমি করতে পারো। তাহলে এগুলো মুছে দিচ্ছি আমরা এবার যে পাত্রে পানির পরিমাণ বেশি, অর্থাৎ একটু আগে ভাইয়া যা বলছিলাম যে পাত্রটাতে পানি বেশি ছিল সেটা হচ্ছে লঘু দ্রবণ, আর যে পাত্রটাতে পানি কম ছিল সেটা হচ্ছে গাঢ় দ্রবণ। ল্যাবরেটরিতে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কম পরিমাণ দ্রব্য মিশ্রিত করলে সেটা হবে লঘু দ্রবণ, আর একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব্য মিশ্রিত করলে সেটা হবে গাঢ় দ্রবণ। অর্থাৎ একটু আগের যে উদাহরণটা, দুটাতেই 250 ml করে ছিল পানি, সেখানে একটায় 10 গ্রাম লবণ আর একটায় 15 গ্রাম, তাহলে 10 গ্রাম লবণ বিশিষ্ট যে দ্রবণটা সেটা ছিল লঘু, আর 15 গ্রাম লবণ বিশিষ্টটা হচ্ছে গাঢ়। এবং আসলে দ্রাবকের মধ্যে কতটুকু পদার্থ যোগ করলে সেই দ্রবণ লঘু হবে বা কতটুকু পদার্থ যোগ করলে দ্রবণটা গাঢ় হবে তার কিন্তু আসলে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, ঠিক আছে? আর একটু আগের জমি যে উদাহরণটা দেখলে সেটাতে কি ছিল? সেটাতে ছিল যে দ্রাবকের মধ্যে যদি আমি দ্রবের পরিমাণটা একই রাখি, দ্রাবকের পরিমাণে ভিন্নতা আনি, তখন আবার গাঢ় এবং লঘু দ্রবণের সংজ্ঞাটা ভিন্ন রকম হয়ে যায়। এবার আমি একটু আগে যে মোলারিটির কথা বলছিলাম, এই মোলারিটি তোমাদের এই ক্লাসেই আছে, সেটা কি রকম একটু দেখো। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়ে থাকে। তাহলে আমরা একটু আগের যে কনসেপ্টটা সেটাতে আবার ফিরে আসব, অর্থাৎ মোলারিটি ইজ ইকুয়ালস টু এখানে দ্রব্য ডিভাইডেড বাই দ্রবণ। এভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দ্রব্যটা হবে কি মোল এককে, আর দ্রবণটা হবে লিটার এককে। এবার যেহেতু তোমাদের 1 লিটার দ্রবণের মধ্যে বলেই দিচ্ছে, তার মানে হরে আমাদের পরিবর্তনের সুযোগটা কম। তাহলে এবার আমি মানটা বসাই, এটা যেহেতু 1 লিটার আর এটা যেহেতু 1 মোল, অর্থাৎ আমরা মোলার দ্রবণের শুরুতে যে কথাটা বলছিলাম এই রেজাল্টটা কত, এত মোল পার লিটার। তো এককটাকে আমি ব্র্যাকেটে রেখে দিলাম, এককটা সম্পর্কে কথা একটু কম বলবো আমরা এখানে। তার মানে 1 লিটার দ্রবণে যখন 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকছে, তার মানটা কত আসতেছে? তার মোলারিটিটা আসছে 1, তাই তো? তাহলে এবার যদি অন্যরকম হয়, অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে 2 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটবে? তার রেজাল্ট আসবে কত? 2 মোল পার লিটার, অর্থাৎ এর মোলারিটিটা কত? এর মোলারিটিটা হবে 2। আবার আমি তোমাকে একটু আগে বলে আসছিলাম যে এটা সবসময় যে পূর্ণ সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ এটা আমি মুছে দিই একটু। এখানে আমরা লক্ষ্য করে দেখব যে যদি
0.5 মোল কোনো দ্রব্য 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, তার যে মোলারিটিটা, তার যে মানটা সেটা হবে কত? 0.5। এবং এই ধরনের যে দ্রবণটা, অর্থাৎ যে দ্রবণের মোলারিটির মানটা 0.5 মোল পার লিটার, তাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। এই নামটা বিশেষভাবে মনে রাখবে, সেমি মোলার দ্রবণ, তাই তো? আবার তোমাদের কিছু ভিন্নতাও আসতে পারে। কিরকম? যখন তোমার 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোল দ্রব্য থাকবে, তার মোলারিটিটা হবে কত? 0.1 মোল পার লিটার। যেই দ্রবণটার ঘনমাত্রা বা যেই দ্রবণটার মোলারিটি 0.1 মোল পার লিটার, মোল পার লিটার হয়তো বা তোমাদের বইয়ে তোমরা পাবে না এককটা, কিন্তু তোমরা মনে মনে তোমরা ধরে নিবে যে মোলারিটিটা আমরা মোল পার লিটার এককেই বের করছি। তাহলে যার মোলারিটি বা যে দ্রবণের মোলারিটিটা হবে 0.1 মোল পার লিটার বা 0.1, তাকে বলা হবে ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ। এই দুটি নাম তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করে ফেলবে। আর ভাইয়া, যার মোলারিটি তাহলে 1 মোল পার লিটার, তাকে আমরা কোন ধরনের মোলার দ্রবণ বলবো? তাকে আমরা শুধু মোলার দ্রবণ বলবো। তাহলে তুমি লক্ষ্য করে দেখো যে আমরা এখানে মোলার দ্রবণ শিখলাম, আমরা এখানে ডেসিমোলার দ্রবণ শিখলাম, আমরা এখানে সেমি মোলার দ্রবণ শিখলাম। এবং তুমি এখন স্পষ্টভাবে জানো যে কখন কোন মোলারিটিটাকে আমরা ডেসিমোলার বলবো, কখন কোনটাকে সেমি মোলার বলবো, কিংবা কখন কোনটাকে শুধু মোলার বলবো। এবং এই ভ্যালুগুলো ছাড়াও যে কোনো ভ্যালুর মোলারিটি তোমার ম্যাথে আসতে পারে। এবং ল্যাবরেটরিতে বিভিন্ন দ্রবণ প্রস্তুত করার প্রয়োজন হয়, সেটা মোলার হতে পারে, সেটা ডেসিমোলার হতে পারে, সেটা সেমি মোলারও হতে পারে। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করাটা শিখব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।